যেটা সেই টপিকসটার নাম হচ্ছে ট্রান্সলেশন। ওকে, আমরা আজকে পড়বো যে টপিকসটা, সেই টপিকসটার নাম হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন নাম পড়লেই আমরা হচ্ছে যে ট্রান্সলেশন নাম শুনলেই আমরা এই জিনিসটা পড়ে যায়, মনে পড়ে যায় না, ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন। ছোটোবেলায় হচ্ছে যে আমরা ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ, এরকম নানা জিনিস হচ্ছে ট্রান্সলেশন করতাম, তাই না? ছোটোবেলায় আমাদের ইংরেজি শিক্ষার একটি অন্যতম মাধ্যম ছিল ট্রান্সলেশন। এবং মেডিকেলে যারা পড়ে, মেডিকেলে ভর্তি পরীক্ষা দেওয়ার সময়, মেডিকেল অ্যাডমিশন টেস্টের সময়ও কিন্তু তোমার এই ট্রান্সলেশনটা খুবই গুরুত্বপূর্ণ। সো ট্রান্সলেশন টপিক্সটা সবসময় গুরুত্বপূর্ণ এবং আমাদের দেহ ট্রান্সলেশন ঘটে। ট্রান্সলেশন মানে সোজা ভাষায় আসলে রূপান্তর, বা আমরা এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর করব। আমাদের ডিএনএ থেকে আরএনএ, তুমি যাই বলো, ডিএনএ বলো আরএনএ বলো, সবগুলোর মধ্যে আসলে কিসের খেলা? সবগুলোর মধ্যে নিউক্লিওটাইডের খেলা। সবগুলোতে আলটিমেটলি কার খেলা? সবগুলোতে আলটিমেটলি নিউক্লিওটাইডের খেলা। এই যে নিউক্লিওটাইডের খেলা রয়েছে, এই নিউক্লিওটাইড, নাইট্রোজেনাস বেস, সুগার, এদের থেকে আমি মুক্তি চাই, এদের থেকে আমি আলটিমেটলি প্রোটিন চাই, এদের থেকে আমি আসলে আমার মেইন যে ব্যাপারটি রয়েছে সেটি চাই। এই যে আমাদের নাইট্রোজেনাস বেস আর নিউক্লিওটাইড থেকে প্রোটিন তৈরি করা, আলটিমেটলি প্রোটিন পাওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হয় ট্রান্সলেশন। সো ট্রান্সলেশন প্রক্রিয়ায় কী করা হয়? জেনেটিক যে কোডটা রয়েছে, এই যে তথ্যটা রয়েছে, গোপন সংকেতটা রয়েছে, সেই গোপন সংকেত থেকে প্রোটিন তৈরি করা। কারণ আমাদের দেহের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি? আমাদের দেহের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে প্রোটিন। কারণ আমাদের দেহ চলেই প্রোটিনের উপর ভিত্তি করে। আমাদের দেহের প্রতিটা কোষ প্রোটিন দ্বারা গঠিত। আমাদের এনজাইম, হরমোন, নিউরোট্রান্সমিটার, অ্যান্টিবডি থেকে শুরু করে আমাদের বডির মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট কম্পোনেন্টস আর ফর্মড বাই প্রোটিন। সো প্রোটিন আমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ একটা জিনিস। সো আমাদের প্রোটিন তৈরি করতে হবে। তো আমরা এই পুরো প্রসেসটার কথা যদি আমরা চিন্তা করি, তাহলে খেয়াল করো, এই আমাদের একটা ডিএনএ আছে, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এই ডিএনএ থেকে আমাদের তৈরি হয় আরএনএ। এই ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াটাকে আমরা কি বলি? আরএনএ তৈরির প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সক্রিপশন। আরএনএ তৈরির প্রক্রিয়াকে আমরা কি বলি? ট্রান্সক্রিপশন বলি। আরএনএ তৈরির প্রক্রিয়াটাকে আমরা কি বলি? ট্রান্সক্রিপশন। এই আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে আমরা কি বলি? ট্রান্সলেশন। তার মানে ডিএনএ থেকে আরএনএ তৈরিকে আমরা কি বলি? ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে প্রোটিন তৈরিকে আমরা কি বলি? ট্রান্সলেশন বলি। তো এই যে আমাদের ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, সো এই জায়গায় আমি কালকে তো লাস্ট দিন তোমাদের বলেছিলাম, আমরা আমাদের পড়ার সুবিধার্থে বা আমাদের বইগুলোর মধ্যে কিন্তু এমআরএনএ বলা, কিন্তু নট জাস্ট এমআরএনএ, এখান থেকে কিন্তু যে কোনো আরএনএ তৈরি হতে পারে, আরআরএনএ, টিআরএনএ, যে কোনো আরএনএ তৈরি হতে পারে। অনেক সময় দেখা যায় এই আরএনএ থেকে কখনো কখনো ডিএনএ তৈরি হয় উল্টা পথে। তার মানে ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার কথা, কিন্তু এখানে কি হচ্ছে? আরএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে। এই যে উল্টা পথে বা ভিন্ন পথে, একটা বিপরীত পথে এই আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়, এই প্রক্রিয়াটাকে আমরা কি বলি? বিপরীত, মানে হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। এবং এই রিভার্স ট্রান্সক্রিপশন কিন্তু যে কেউ ঘটাতে পারবে না। এই রিভার্স ট্রান্সক্রিপশন ঘটাতে পারে একটা ভাইরাস। পৃথিবীতে মনে রাখবা যে অ্যাটিপিক্যাল যে ব্যাপার স্যাপারগুলো রয়েছে পৃথিবীতে, বেশিরভাগ অ্যাটিপিক্যাল ব্যাপার স্যাপার কিন্তু কে ঘটায় থাকে? ভাইরাস ঘটিয়ে থাকে এই অ্যাটিপিক্যাল ব্যাপার স্যাপারগুলো। বোর্ডে কি বেশি লাইট রিফ্লেকশন হচ্ছে? তোমরা কি একদমই দেখতে পাচ্ছ না? আমি তাহলে লাইট কমিয়ে দিই। ঠিক আছে? এবার এখন ঠিক আছে? দেখো তো এখন একটা লাইট কমিয়েছি, এখন ঠিক আছে কিনা? আচ্ছা,
ওকে, আমি হচ্ছে যে তোমাদের আলো নিয়ে যেন কোনো সমস্যা না হয়, দ্যাটস আমার ইউটিউবের যে সেট আপ আছে, এই যে আমার ইউটিউবের যে দুইটা সেট আপ রয়েছে লাইটিং, সেই লাইটিং সেট আপ দিয়ে তোমাদের ক্লাস নিই। তো যদিও এই লাইটিং সেট আপগুলা লাগানোর জন্য হচ্ছে যে বাসায় প্রচুর বিল আসবে নেক্সট মান্থ, এবং আমার চিল্লাপাল্লা করবে যে এত বিল কেন আসছে, তো তাও আমি এই লাইটগুলো লাগাই তোমাদের পড়াই যেন নর্মাল আলোতে তোমাদের কোনো সমস্যা না হয়। কারণ আমার কাছে মনে হয় যে যেহেতু তোমরা লাইভ ক্লাস করছো, তোমাদের সর্বোচ্চ সার্ভিসটা দেওয়া আমাদের জন্য ইম্পর্টেন্ট জিনিস, যে আমরা যদি তোমাদের সর্বোচ্চ সার্ভিসটা না দিই তাহলে তোমরা কেন আমাদের সাথে লাইভ সেশনে যুক্ত হবে। সো বোর্ডও ঠিকঠাক আছে তাই না? ওকে, আচ্ছা খেয়াল করো তো, এই যে রিভার্স ট্রান্সক্রিপশন, এই রিভার্স ট্রান্সক্রিপশন কিন্তু সবার ঘটে না। এই রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে পৃথিবীর একটা অবিশ্বাস্য ভাইরাসের, যে ভাইরাসের বিরুদ্ধে এ পর্যন্ত কোনো প্রতিষেধক আবিষ্কার করা সম্ভব হয়নি। 1990 সালে এটাকে মহামারী, 1990 থেকে এটা মানে পৃথিবীব্যাপী ছড়িয়ে গিয়েছে, এটাকে একটা মহামারী বলা হয়, বাট এটার বিরুদ্ধে কোনো ভ্যাকসিন পাওয়া যায়নি। এই ভাইরাসটার নাম কি? এই ভাইরাসটার নাম এইচআইভি। এইচআইভির ফুল ফর্ম কিন্তু হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এইচআইভির এই ভাইরাসটার নাম কি? এইচআইভি ভাইরাসটার নাম হচ্ছে হিউম্যান, মানুষের ইমিউনো, ইমিউনো মানে কি প্রতিরক্ষা, ডেফিসিয়েন্সি, ডেফিসিয়েন্সি মানে কি কমে যায়, ডেফিসিয়েন্সি মানে কি কমে যাওয়া, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এই যে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, এটাকে বলা হয় এইচআইভি। এবং এইচআইভির কারণে যে ডিজিজটা হয়, এইচআইভি ভাইরাস তোমার বডিতে প্রবেশ করার পর তোমার বডির যে প্রতিরক্ষা মেকানিজম রয়েছে বা প্রতিরক্ষা সেলগুলো রয়েছে, সেই প্রতিরক্ষা সেলগুলোকে বারবার ধ্বংস করতে থাকে, এবং ধ্বংস করার ফলে আমাদের যে রোগটা হয় তাকে আমরা বলি এইডস বলি। তাকে আমরা কি বলি? এইডস বলি। এইডসের ফুল ফর্ম কি দেখো? অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি ডিজিজ, ডেফিসিয়েন্সি সিনড্রোম। তো অ্যাকিউরেট কথার অর্থ হচ্ছে অর্জিত। তার মানে খেয়াল করো, এইচআইভি ভাইরাসটা তোমার বডিতে প্রবেশ করার পর এই এইচআইভি ভাইরাস কি করে? এইচআইভি ভাইরাস অর্জন করে। কি অর্জন করে? এই এইচআইভি ভাইরাসের কারণে আমরা একটা জিনিস অর্জন করি। কি অর্জন করি? ইমিউনো ডেফিসিয়েন্সি, প্রতিরক্ষা দুর্বলতা। আমাদের প্রতিরক্ষা সিস্টেম বারবার দুর্বল হতে থাকে, আমাদের প্রতিরক্ষা সিস্টেম কাজ করতে পারে না। আগে একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া যদি আমাদের বডিতে প্রবেশ করতো, আমাদের প্রতিরক্ষা সিস্টেম সাথে সাথে তার সাথে আক্রমণ করে তাকে মেরে ফেলার চেষ্টা করতো। বাট এখন আমাদের প্রতিরক্ষা সিস্টেমটা দুর্বল হয়েছে, এবং এটা আমি অর্জন করেছি কার কারণে? এই এইচআইভি ভাইরাসের কারণে। সো আলটিমেটলি এইচআইভি ভাইরাসের কারণে মানুষ কিন্তু এই ভাইরাসের সরাসরি আক্রমণে মারা যায় না। যেমন এখন করোনা ভাইরাসের আক্রমণে মানুষ মারা যাচ্ছে, মিজলস, মাম্পস, তারপর হচ্ছে চিকেন পক্স, স্মল পক্স, তারপর হচ্ছে যত ভাইরাল ডিজিজগুলো ছিল সেই ডিজিজগুলোর কারণে মানুষ সরাসরি ভাইরাসের আক্রমণে মারা যায়। বাট এই এইচআইভি ভাইরাসের আক্রমণে কিন্তু কেউ মারা যায় না। এইচআইভি ভাইরাস আমাদের প্রতিরক্ষা সিস্টেমকে ড্যামেজ করতে থাকে। সো এইচআইভি যখন আমাদের প্রতিরক্ষা সিস্টেমকে ড্যামেজ করবে, তখন আমাদের যে কোনো জীবাণু আমাদের বডিতে প্রবেশ করলে আমরা আক্রান্ত হয়ে যাব। যেমন আমরা তো এশিয়ার নাগরিক, এশিয়ার আকাশে বাতাসে যক্ষার জীবাণু ঘোরে। আমরা যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস বলি, এই যক্ষার জীবাণু এশিয়ার আকাশে বাতাসে সব জায়গায় ঘোরে। এই তোমার আমার সকলের দেহে যক্ষার জীবাণু বা যে ব্যাকটেরিয়াটা আছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস সে আছে, কিন্তু তোমার আমার কিন্তু যক্ষা হচ্ছে না। কার যক্ষা হবে? যার প্রতিরক্ষা সিস্টেম দুর্বল। সো দেখা যায় এইচআইভি যে পেশেন্ট, তার প্রতিরক্ষা সিস্টেম আলটিমেটলি দুর্বল হয়ে যায় এবং তার যক্ষা হতে পারে, যে কোনো ডিজিজ হয়ে যায়। এবং এই এইচআইভির পেশেন্ট বা এইডস রোগী, যার এইচআইভি ভাইরাসের কারণে যার এইডস রোগ হয়, সে অন্যান্য নানা রোগে ভুগে মারা যায়। তো এরা আমাদের প্রতিরক্ষা সিস্টেমকে কিভাবে ড্যামেজ করে? খেয়াল করো, আমাদের ডিএনএ থেকে, আমাদের নর্মাল ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে, সেই আরএনএ থেকে প্রোটিন তৈরি হবে, ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন তৈরি হবে। কিন্তু ওরা কি করছে? ওরা আমাদের বডির সেলের যে আরএনএগুলা রয়েছে, সেই আরএনএগুলাকে প্রোটিন রূপে আর যেতে দেয় না। ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, সেই আরএনএকে আবার ডিএনএ রূপে কনভার্ট করে দিচ্ছে। সো আলটিমেটলি আমাদের এই এইচআইভি ভাইরাসের কারণে প্রোটিনের উৎপত্তি কমে যাচ্ছে।
প্রোটিন উৎপত্তি যদি আমাদের বডিতে কমে যায় তাহলে আমাদের বডিতে প্রোটিন থেকে অ্যান্টিবডি তৈরি হয়, সেই অ্যান্টিবডি উৎপাদন কমে যাবে এবং অ্যান্টিবডি আমাদের দেহের একটা প্রতিরক্ষা সৈনিক। সো আমাদের বডিতে সামগ্রিক প্রতিরক্ষা ব্যবস্থায় একটা ব্যাড ইফেক্ট পড়বে এবং আমরা নানা রোগ শোকে ভুগবো। সো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে রিভার্স ট্রান্সক্রিপশন ঘটায় কোন ভাইরাস? এইচআইভি ভাইরাস। এইচআইভি ভাইরাসের ফুল ফর্ম হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এটা আমাদের একটা ইমিউনো ডেফিসিয়েন্সি করে থাকে। এই এইচআইভির এই রিভার্স ট্রান্সক্রিপশন করার বিশেষ ক্ষমতা আছে, রিভার্স ট্রান্সক্রিপশন করার বিশেষ ক্ষমতা আছে বলে একে আমরা রিট্রো ভাইরাসও বলি। একে আমরা কি বলি? রিট্রো ভাইরাস। কারণ এই ভাইরাস আমাদের রিভার্স ট্রান্সক্রিপশন করতে পারে। এগুলা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ এমসিকিউ যে রিট্রো ভাইরাস আসলে কি। রিট্রো ভাইরাস মানে যে সকল ভাইরাস আমাদের রিভার্স ট্রান্সক্রিপশন করতে পারে তাদেরকে আমরা রিট্রো ভাইরাস বলি। এবং রিট্রো ভাইরাসের মধ্যে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ভাইরাস আছে যেগুলো আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট এই ভাইরাসের রিট্রো ভাইরাস ফ্যামিলির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ভাইরাস এইচআইভি ভাইরাস। সো আমাদের এইচআইভি ভাইরাসের মধ্যে রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে এবং এইচআইভি ভাইরাসকে আমরা রিট্রো ভাইরাস বলি। এটা আজকের ক্লাসের মোস্ট ক্যাচি পয়েন্ট এবং এমসিকিউর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। তোমাদের কমেন্ট দেখি না কেন, কারা নতুন কমেন্ট করতে? হ্যাঁ, এইচআইভির কারণে আমাদের হরমোনাল ইমব্যালেন্সও হয়, এইচআইভির কারণে আমাদের এনজাইমেটিক মানে খাবার ডাইজেশনেও প্রবলেম হয়। এইচআইভি একটা মাল্টি ফ্যাক্টোরিয়াল বা মাল্টি সিস্টেমিক ডিজিজ করে। এইচআইভির কারণে আমাদের একদম মাল্টি সিস্টেমিক মানে অনেকগুলা মিলিয়ে সমস্যা হয়। আর আরেকটা জিনিস যেটা আমাদের এই ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, ডিএনএ থেকে ডিএনএ তৈরিকে আমরা কি বলি? ডিএনএ থেকে ডিএনএ তৈরিকে বলি আমরা রেপ্লিকেশন। এই যে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে একে আমরা কি বলছি? রেপ্লিকেশন। সো এই যে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, রিভার্স ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই সব কিছুকে একসাথে বিজ্ঞানীরা বলেছে সেন্ট্রাল ডগমা বা কেন্দ্রীয় প্রত্যয়। জিনিসটা আসলে কি? সেন্ট্রাল ডগমা আর কেন্দ্রীয় প্রত্যয়, এই তার মানে হচ্ছে আমাদের আমরা দেখতে পাচ্ছি রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, রিভার্স ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন এন্ড ট্রান্সলেশন। এই চারটা জিনিসকে একসাথে বলা হয় 1 2 3 4, এই চারটা জিনিসকে একসাথে বলা হয় হচ্ছে আমাদের সেন্ট্রাল ডগমা বা কেন্দ্রীয় প্রত্যয়। সেন্ট্রাল ডগমা অর কেন্দ্রীয় প্রত্যয়। সেন্ট্রাল ডগমা বা কেন্দ্রীয় প্রত্যয়ের মেইন বেসিক কনসেপ্টটা হচ্ছে এই যে ডিএনএ এর মাধ্যমে ডিএনএ এর যে ইনফরমেশনগুলো রয়েছে সেই ইনফরমেশনগুলোর অবাধ প্রবাহ হয়ে প্রোটিন তৈরি করা বা সেই ইনফরমেশনগুলোর অবাধ প্রবাহ হয়ে আমাদের বডির জন্য, দেহের জন্য কাজ করা, এই জিনিসটাকে কি বলা হয়? সেন্ট্রাল ডগমা বা কেন্দ্রীয় প্রত্যয় বলা হয়। লিখে ফেলছো আশা করি এই জিনিসটা। এবার আমরা ট্রান্সলেশনের ভেতর যাব, মেইন ট্রান্সলেশন। ট্রান্সলেশন আমরা জাস্ট বুঝবো, তোমরা জাস্ট আমি যতটুকু বলবো যেভাবে বোঝাবো জাস্ট একটু মনোযোগ দিয়ে ট্রান্সলেশনটা বোঝার চেষ্টা করবে। ওকে, এবার আসো ট্রান্সলেশনের কথায়। ট্রান্সলেশন বোঝার আগে আমি তোমাদের বলবো যে ট্রান্সলেশন করার জন্য কিছু জিনিস প্রয়োজন হয়। ট্রান্সলেশন করার জন্য কিছু প্রয়োজনীয় রসদ প্রয়োজন হয়। প্রয়োজনীয় রসদ, প্রয়োজনীয় রসদের মধ্যে প্রথমে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে mRNA। এই mRNAটা আমাদের ছাঁচ হিসাবে ব্যবহার হয় এবং এই mRNAটা কোন প্রক্রিয়ায় তৈরি হয়? এই mRNAটা আমাদের তৈরি হয় ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় mRNA তৈরি হয়। একটা চার্জড টিআরএনএ প্রয়োজন হয়। চার্জ
টিআরএনএ মানে আসলে কি, চার্জ কথাটা আমি কেন ব্যবহার করেছি, বা চার্জকৃত বলতে আসলে কি বোঝায়? চার্জকৃত বলতে আসলে বোঝায় অ্যামাইনো অ্যাসিড যুক্ত, অ্যামাইনো অ্যাসিড যুক্ত। একটা টিআরএনএ এর মধ্যে আমাদের অ্যামাইনো অ্যাসিড যুক্ত থাকবে, সেটা আমাদের কাম্য যে একটা টিআরএনএ আছে, সেই টিআরএনএ এর ভেতর একটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত থাকবে, বাট অনেক সময় অ্যামাইনো অ্যাসিড নাও থাকতে পারে। সেই জন্য আমাদের এই অ্যামাইনো অ্যাসিড আছে কি না সেটা দেখাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের মেইন কাজ হচ্ছে এখানে প্রোটিন তৈরি করা, আর প্রোটিন তৈরি করার জন্য মেইন যে উপাদানটা লাগবে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। আমরা জানি প্রোটিন কি, প্রোটিন হচ্ছে একটা পলিপেপটাইড। প্রোটিন কি? একটা পলিপেপটাইড। প্রোটিন কি? একটা পলিপেপটাইড। পলিপেপটাইড মানে আসলে কি, পলি মানে বহু এবং পেপটাইড মানে কি, পেপটাইড একটা বন্ধনীর নাম। পেপটাইড একটা কিসের নাম? বন্ধনীর নাম। দুটি অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সাথে যুক্ত হয়ে যে বন্ধনী গঠন করে, সেই বন্ধনীকে আমরা কি বলি? পেপটাইড বন্ধনী। সো পলিপেপটাইড প্রোটিন। তাহলে প্রোটিন তৈরি হওয়ার জন্য আলটিমেটলি আমার কি লাগবে? প্রোটিন তৈরি হওয়ার জন্য আলটিমেটলি আমার প্রয়োজন হবে অ্যামাইনো অ্যাসিড, কারণ আমাদের দুইটা অ্যামাইনো অ্যাসিড, এই একটা অ্যামাইনো অ্যাসিড এবং এই একটা অ্যামাইনো অ্যাসিড, পরপর দুইটা অ্যামাইনো অ্যাসিড একসাথে যুক্ত হবে এদের মাঝখানে। এই যে বন্ধনটা, এই বন্ধনটাকে আমরা কি বলি? পেপটাইড বন্ধনী। এবং এই পেপটাইড বন্ধনী যখন আমাদের অনেকগুলো একসাথে থাকবে, মানে ধরো হচ্ছে n সংখ্যক একসাথে আছে, দ্যাট মিনস হচ্ছে পলিপেপটাইড। এই যে পলিপেপটাইডটা থাকে, এই পলিপেপটাইডটাকে আমরা কি বলি? পলিপেপটাইড বা প্রোটিন বলি। যদিও প্রোটিন হওয়ার জন্য কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া ফুলফিল আপ করা লাগে, নাহলে সে প্রোটিন হিসেবে গণ্য হয় না। তো আমাদের তাহলে হচ্ছে একটা চার্জ টিআরএনএ লাগে। চার্জ টিআরএনএ মানে অ্যামাইনো অ্যাসিড যুক্ত, তার মানে এই টিআরএনএ এই জায়গায় অ্যান্টিকোডন থাকবে এবং এখানে আমাদের সিসিএ মানে অ্যামাইনো অ্যাসিড সংযুক্তির স্থান, এখানে আমাদের একটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত থাকবে। এখানে একটা কি যুক্ত থাকবে? এখানে একটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত থাকতেই হবে, অ্যামাইনো অ্যাসিড যুক্ত থাকতেই হবে, কারণ এই অ্যামাইনো অ্যাসিডের উপর ভিত্তি করেই আমরা চলাফেরা করব। এরপর দেখো, এরপর হচ্ছে আমাদের 3 নম্বরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের একটা রাইবোজোম। রাইবোজোম। তো আমরা নর্মালি হচ্ছে যে প্রকৃত কোষের কথা বলো বা আদি কোষের কথাই বলো, যে কোষের কথাই বলো, প্রকৃত আর হচ্ছে ধরো তুমি আদি কোষের কথা বলো, দুইটার কথাই আমরা বলবো। এই প্রকৃত কোষ এবং আদি কোষের কথা যদি আমি বলি, প্রকৃত কোষের রাইবোজোম আমরা জানি 80S এবং আদি কোষের রাইবোজোম 70S। তার মানে 80S হইলে এর মধ্যে 3টা ভাগ আছে, একটা হচ্ছে 50S, না 80S হইলে 2টা ভাগ, একটা 60S প্লাস 40S, আর 70S হইলে 2টা ভাগ, একটা হচ্ছে 50S প্লাস 30S। এখন তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগে যে ভাইয়া 60 প্লাস 40 তো 100 হয়, আর হচ্ছে 50 প্লাস 30 টু 80 হয়, তাহলে এখানে কেন 80 আর 70 বলা হয়েছে? এটা বলার কারণ হচ্ছে যে এই দুইটা সাব ইউনিট যখন একসাথে যুক্ত হয়, যুক্ত হওয়ার সময় দেখা যায় যে কিছু অংশ এরা যুক্ত হওয়ার সময় নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে গিয়ে এই দুইটা মিলিত হয়ে আলটিমেটলি 80 থাকে, এই দুইটা মিলিত হয়ে আলটিমেটলি 70 থাকে। দ্যাটস ওয়াই এদেরকে বলা হয় যে 80S আর 70S বলা হয়। আর এটার জন্য আসলে খুব ভালো অ্যাকুরেট কোনো অ্যান্সার নেই, অনেকগুলা হাইপোথিসিস আছে। আমি অনেক নেটে ঘাটাঘাটি করে দেখছি, অনেকগুলা হাইপোথিসিস বলা আছে যে কেন এই জিনিসটা এরকম হচ্ছে। তো নানা মানুষ নানাভাবে বোঝানোর চেষ্টা করে এটাকে। এখন হচ্ছে যে এই যে বড় যেটা, খেয়াল করো, এই বড় যেটা, এটাকে আমি কি বলবো? এটাকে আমি বলবো লার্জ রাইবোজোমাল সাব ইউনিট। আর এই যে ছোট যেটা, এই ছোটটাকে আমরা কি বলবো? স্মল রাইবোসোমাল সাব ইউনিট। তো লার্জ রাইবোজোমাল সাব ইউনিট আর স্মল রাইবোজোমাল সাব ইউনিট। তাহলে খেয়াল করো, দেখা যায় স্মল রাইবোজোমাল সাব ইউনিটে এরকম হয়, স্মল রাইবোজোমাল সাব ইউনিট, ছোট করে লিখছি। আর লার্জ রাইবোজোমাল যে সাব ইউনিটটা আছে সেটা একটু বড় সড়ো সাইজের হয়, ঠিক আছে? এটা লার্জ রাইবোজোমাল সাব ইউনিট, এটা লার্জ রাইবোজোমাল সাব ইউনিট। তো এই যে লার্জ রাইবোজোমাল সাব ইউনিট আর স্মল রাইবোজোমাল সাব ইউনিট আছে, লার্জ রাইবোজোমাল সাব ইউনিটের মধ্যে আমরা
তিনটা স্থান দেখতে পাই। কয়টা স্থান দেখতে পাই? এখানে আমাদের মনে রাখতে হবে লার্জ রাইবোজোমাল সাব ইউনিটে তিনটা স্থান দেখতে পাই। যদিও তোমাদের বইয়ে দুইটা স্থানের কথা বলা আছে, বাট আসলে স্থান হবে তিনটা স্থান হবে। তো একটা স্থানকে আমরা বলি এক্সিট বা ই, একটাকে আমরা বলি হচ্ছে পি অর প্রেজেন্ট সাব ইউনিট, একটা এ বা অ্যাক্টিভেটেড টিআরএনএ। তো দেখা যায় এই জায়গায় আমাদের পি দ্বারা বোঝানো হচ্ছে প্রেজেন্ট, এ দ্বারা অ্যাক্টিভেটেড, ই দ্বারা এক্সিট। মানে এই জায়গাটা দিয়ে টিআরএনএ গুলো বের হবে, এই জায়গায় একটা টিআরএনএ প্রেজেন্ট থাকবে, এখান দিয়ে একটা অ্যাক্টিভেটেড টিআরএনএ আসবে। আমরা দেখব যখন আমাদের আরো ক্লিয়ার হবে। আপাতত মনে রাখো এই লার্জ রাইবোজোমাল সাব ইউনিট এর মধ্যে কয়টা স্থান থাকে? তিনটা স্থান থাকে। এগুলা কিসের বসার জন্য স্থান? এগুলা টিআরএনএ বসার স্থান। তিনটা স্থান, এরা কি টিআরএনএ বসার স্থান, এরা কি টিআরএনএ বসার স্থানকে আমরা বলি, এই যে তিনটা স্থান আমাদের টিআরএনএ বসার স্থান পাওয়া যায়। আমাদের যখন ট্রান্সলেশন হবে তখন এই টিআরএনএ বসতে হবে কিছু জায়গায়, সেই বসার জায়গাগুলো কারা দেয়? এই হচ্ছে আমাদের লার্জ রাইবোজোমাল সাব ইউনিট এই জায়গাগুলো দিয়ে থাকে। আমার নেট তো ঠিকই আছে, আমি তো দেখতে পাচ্ছি আমার লাইভ সেশন, তোমরা কেন আমার লাইভ সেশন দেখতে পাচ্ছ না? সো এই হচ্ছে যে আমাদের ট্রান্সলেশনের জন্য যে প্রয়োজনীয় রসদ, এই প্রয়োজনীয় রসদের ইনিশিয়াল কথাবার্তা, যে এই রসদগুলো ইনিশিয়ালি প্রয়োজন হয়। আচ্ছা, আমি লিখে দেই যে ই দ্বারা বোঝানো হয় এক্সিট, পি দ্বারা বোঝানো হয় প্রেজেন্ট, সি দ্বারা বোঝানো এ দ্বারা বোঝানো হয় অ্যাক্টিভেটেড। অ্যাক্টিভেটেড মানে আসলে হচ্ছে চার্জড। এই এক্সিট দিয়ে টিআরএনএ বের হবে, পি দিয়ে টিআরএনএ উপস্থিত থাকবে, আর এ দিয়ে অ্যাক্টিভেটেড বা চার্জ যেটা রয়েছে এখানে হচ্ছে চার্জড টিআরএনএ এসে বসবে। লেখো এই জিনিসটা। তো ই দ্বারা আসলে বুঝে এক্সিট, এই জায়গা দিয়ে টিআরএনএ বের হয়ে যাবে। কি বের হবে, কিভাবে বের হবে আমরা দেখব। পি দ্বারা বুঝে প্রেজেন্ট, যে জায়গায় টিআরএনএ উপস্থিত থাকবে। এ দ্বারা বোঝানো হয় অ্যাক্টিভেটেড অর চার্জ, এখানে কি চার্জ টিআরএনএ এসে বসবে। ওকে, ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এবার আসো যে আমরা ট্রান্সলেশনের জন্য প্রয়োজনীয় রসদগুলো আমরা জোগাড় করলাম, এবার আমরা ট্রান্সলেশনটা একটু বুঝবো। ট্রান্সলেশনটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে এবং আশা করি এরপর তোমাদের ট্রান্সলেশন আর কেউ দমাতে পারবে না। ঠিক আছে, আমি আমার নোটগুলোর ছবি তোমাদের সব দিয়ে দিব আমার ব্যাচেলর্স অফ বায়োলজি গ্রুপে। আর রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশনের জন্য তো রেপ্লিকেশন আর ট্রান্সক্রিপশনের জন্য তো গল্প বলা আছে, ট্রান্সলেশনের গল্প নেই। ট্রান্সলেশনটা আমি ভিডিওতে বুঝিয়ে দিচ্ছি, আর হচ্ছে নোটটা দিয়ে দিব, সাথে কিছু ভিডিও দিয়ে দিব ইংরেজি, সেই ভিডিওগুলো দেখবে। আচ্ছা, এখন খেয়াল করো যে রেপ্লিকেশন হওয়ার জন্য, ট্রান্সলেশন হওয়ার জন্য এই জিনিস একটু ভালো করে খেয়াল করো। ট্রান্সলেশন হওয়ার জন্য প্রথমে আমাদের এই একটা এমআরএনএ দরকার হবে। এটার নাম কি? এটার নাম হচ্ছে একটা, দিস ইজ এমআরএনএ। তো এই যে জিনিসটা আমাদের আছে, এই জিনিসটার নাম হচ্ছে, এটা একটা এমআরএনএ। এই এমআরএনএ এর মধ্যে অনেকগুলা নাইট্রোজেনাস বেস থাকবে, তিনটা আমি পাশাপাশি রাখবো। ধরো এটা হচ্ছে এ ইউ জি, তারপর একটু দূরে রাখলাম ধরো সি সি ইউ, আরেকটা রাখলাম এ সি ইউ, তারপর আরেকটা দূরে রাখলাম ধরো ইউ এ সি, ইউ এ জি। তো এই চারটা,
তো আমরা জানি যে পরপর তিনটা নাইট্রোজেনাস বেস, পরপর তিনটা নাইট্রোজেনাস বেস এমআরএনএ এর ভেতর পরপর তিনটা নাইট্রোজেনাস বেসকে আমরা কি বলি? কোডন বলি। পরপর তিনটা নাইট্রোজেনাস বেসকে আমরা কি বলি? কোডন বলি। তার মানে পরপর তিনটা নাইট্রোজেনাস বেসকে কি বলি আমরা? কোডন বলি। কোডন কয়টা আছে আমাদের? কোডন আছে 64। পরপর তিনটা নাইট্রোজেনাস বেসকে আমরা লাস্ট দিন বলছি যে পরপর তিনটা নাইট্রোজেনাস বেস কে এমআরএনএ এর ভেতর পরপর তিনটা নাইট্রোজেনাস বেসকে আমরা কি বলি? কোডন বলি। কোডন আছে 64টা, তাই তো? কোডন আমাদের দুই প্রকার, একটা হচ্ছে সেন্স কোডন, মানে যারা কোনো কিছু সেন্সিবল কিছু করবে বা যারা আমাদের কোনো প্রোডাক্ট তৈরিতে হেল্প করবে। আরেকটাকে আমরা বলি নন সেন্স কোডন। সেন্স কোডন আছে আমাদের 61টা, তার মধ্যে আর ননসেন্স কোডন আছে 3টা। ননসেন্স কোডনের আরেকটা নাম হচ্ছে স্টপ কোডন, যে এরা আমাদের এই ট্রান্সলেশনটা স্টপ বা বন্ধ করতেও সাহায্য করে। এই তিনটার নাম কি? UAA, UAG, UGA। এই তিনটা হচ্ছে আমাদের স্টপ কোডন। আর এই যে সেন্স কোডন আছে 61টা, এই 61টা সেন্স কোডন মিলে আমাদের 20টা অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। আমাদের কয়টা অ্যামাইনো অ্যাসিড তৈরি করে? 20টা অ্যামাইনো অ্যাসিড তৈরি করে থাকে। কারণ আমরা জানি যে মানবদেহে বা প্রকৃতিতে 28 প্রজাতির অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, তার মধ্যে মাত্র 20 প্রজাতি, তার মধ্যে মাত্র 20 প্রজাতি আমাদের প্রোটিন তৈরিতে হেল্প করে, তাদেরকে আমরা বলি প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। আর 8টা প্রোটিন তৈরিতে হেল্প করে না, তাদের আমরা বলি নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। তাহলে মানে হচ্ছে যে আমাদের প্রকৃতিতে কয়টা অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়? প্রকৃতিতে 28টা অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। 28 অ্যামাইনো অ্যাসিড। এর মধ্যে হচ্ছে প্রোটিন কয়টা? প্রোটিন তৈরিতে হেল্প করে কয়টা? প্রোটিন তৈরিতে হেল্প করে 20টা। আর নন প্রোটিন কয়টা, যারা প্রোটিন তৈরিতে হেল্প করে না? নন প্রোটিন হচ্ছে আমাদের 8টা। এই নন প্রোটিন 8টার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে অরিনিথিন। অরিনিথিনের নাম তোমরা নিশ্চয়ই শুনছো যারা সেকেন্ড ইয়ারে আছে। অরিনিথিন, অরিনিথিন, অরিনিথিনটা যেটা আছে, এই অরিনিথিনটা আমাদের ইউরিয়া প্রোডাকশনে হেল্প করে। আমাদের মূত্রের যে প্রধান উপাদান আছে না ইউরিয়া, সেই ইউরিয়া প্রোডাকশনে হেল্প করে। এবার জন্য মূত্রের যে চক্রটা, সেই চক্রটাকে আমরা বলি অরিনিথিন চক্র বলি। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা এই জায়গা থেকে। সো আমাদের এই পরপর তিনটা নাইট্রোজেনাস বেসকে আমরা কি বলি? কোডন বলি। এবং আমাদের এই যে টিআরএনএ সাহেব যে রয়েছে, দ্য লেজেন্ড টিআরএনএ সাহেব, এই টিআরএনএ সাহেবের মধ্যে এই টিআরএনএ সাহেবের মধ্যে যে 3টা নাইট্রোজেনাস বেস থাকে, এই টিআরএনএ সাহেবের মধ্যে যে 3টা নাইট্রোজেনাস বেস থাকে, এই 3টা নাইট্রোজেনাস বেসকে আমরা কি বলি? আমরা বলি অ্যান্টি কোডন। তাহলে এটাকে বলি আমরা কোডন। এমআরএনএ এর পরপর 3টা নাইট্রোজেনাস বেসকে আমরা বলি কোডন। আর টিআরএনএ এর পরপর 3টা নাইট্রোজেনাস বেসকে আমরা কি বলি? অ্যান্টি কোডন। কারণ এদের জীবনে একটাই লক্ষ্য। এদের জীবনে কয়টা লক্ষ্য? একটা লক্ষ্য। কি লক্ষ্য? এই এমআরএনএ এর সাথে যুক্ত হবে। এখন এই যে টিআরএনএ আছে, এই টিআরএনএটা হচ্ছে নন চার্জ টিআরএনএ। এই টিআরএনএটা কি? নন চার্জ টিআরএনএ। এই টিআরএনএটা কি? নন চার্জ টিআরএনএ। কেন কি? এর মধ্যে কি নাই? কোনো অ্যামাইনো অ্যাসিড নাই। আমি এখানে একটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত করে দিলাম, AA। অ্যামাইনো অ্যাসিড যুক্ত করার পর সে হচ্ছে চার্জড টিআরএনএ। তাকে আমরা কি বলবো? চার্জড বা চার্জকৃত। তাকে আমরা বলবো চার্জড টিআরএনএ। এবং আমরা জানি আমাদের এই যে ট্রান্সলেশন প্রক্রিয়া যে টিআরএনএটা লাগবে, সেটা অবশ্যই কি হতে হবে? চার্জড টিআরএনএ হতে হবে। নন চার্জড কোনো টিআরএনএ এই ট্রান্সলেশনে কাজ করতে পারবে না। এখন আমাদের এই এমআরএনএ যে সাহেবটা রয়েছে, সেই এমআরএনএ সাহেব আমাদের তৈরি হয়
কোথায় তৈরি হয়? নিউক্লিয়াসে তৈরি হয়। নিউক্লিয়াসে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় তৈরি হওয়ার পর সেটা নাচতে নাচতে হেলতে দুলতে নিউক্লিয়ার যে রন্ধ্র রয়েছে সেই রন্ধ্রপথে সাইটোপ্লাজমে চলে আসে। সাইটোপ্লাজমে চলে আসার পর এই সাইটোপ্লাজমের মধ্যে কিছুক্ষণ ঘোরাঘুরি করতে থাকে। ঢাকা শহরে নতুন আসলে যেমন মানুষ ঢাকা শহরের বাড়ি গাড়ি দেখে ঘোরাফেরা করে, ঠিক তেমনি উনিও ঢাকা শহর দেখে ঘুরতে চলে আসে। এই যে উনি ঘোরাঘুরি করে, ঘুরতে ঘুরতে তার কাছে চলে আসে রাইবোজোম। তার মানে এই যে এমআরএনএ রয়েছে, এই এমআরএনএর সাথে প্রথমে যুক্ত হয় একটা রাইবোজোম। রাইবোজোমের দুইটা সাব ইউনিট রয়েছে, একটা স্মল রাইবোজোমাল সাব ইউনিট, একটা লার্জ রাইবোজোমাল সাব ইউনিট। তো প্রথমে এই এমআরএনএর সাথে, খেয়াল করো আমার কথা শোনো, ট্রান্সক্রিপশনের শুরুতে এই এমআরএনএর সাথে কে যুক্ত হয়? এমআরএনএর সাথে যুক্ত হয় স্মল রাইবোজোমাল সাব ইউনিট। কে? স্মল রাইবোজোমাল সাব ইউনিট। এই স্মল রাইবোজোমাল সাব ইউনিটটা যখন এই এমআরএনএর সাথে যুক্ত হয় তখন থেকে আমাদের এই ট্রান্সলেশন প্রক্রিয়াটা শুরু হয়ে যায়। স্মল রাইবোজোমাল সাব ইউনিট আমাদের কোথায় যুক্ত হয়েছে? এমআরএনএর সাথে। মেইনলি এমআরএনএর কোন জায়গাটায় যুক্ত হবে? এমআরএনএর যে স্টার্ট কোডন আছে, কি কোডন রয়েছে এমআরএনএর মধ্যে? একটা স্টার্ট কোডন, যে স্টার্ট করার জন্য একটা নির্দেশক রয়েছে। স্টার্ট কোডনের নাম হচ্ছে AUG, এটা হচ্ছে স্টার্ট কোডন। সো ও একটা স্টার্ট কোডন আছে, সেখানে এসে কে বসলো? এই স্মল রাইবোজোমাল সাব ইউনিট। স্মল রাইবোজোমাল সাব ইউনিট যখন বসে তখন এই টিআরএনএ গুলা ওর দিকে চলে আসে। টিআরএনএ গুলা কার দিকে চলে আসে? এই জায়গায় যুক্ত হওয়ার জন্য। যে কোডন, কোডনের অপোজিটে অ্যান্টি কোডন বসার স্বপ্ন নিয়ে, লক্ষ্য নিয়ে, গোল নিয়ে, ড্রিম নিয়ে সে চলে আসে। এখন এই জায়গায় এই এমআরএনএ কোডন আর অ্যান্টিকোডন এই দুজনের মধ্যে যে রুলসটা থাকবে সেই রুলসটাকে আমরা বলি কোডন আর অ্যান্টিকোডন। এরা একে অপরের সাথে যুক্ত হবে কি দিয়ে? এটাকে আমরা বলি হচ্ছে যে অ্যান্টি প্যারালাল, না অ্যান্টি, এটাকে আমরা বলি কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং ল। বেস পেয়ারিং ল তার মানে আমাদের যে বেস বা ক্ষারগুলা যদি একে অপরের সাথে যুক্ত হতে চায় তা সেই জন্য একটা নির্দিষ্ট আইন আছে, সেই আইন অনুযায়ী হতে হবে। আমরা জানি যে অ্যাডিনিনের সাথে কে যুক্ত হতে পারে? অ্যাডিনিনের সাথে যুক্ত হতে পারে ইউরাসিল। আর গুয়ানিনের সাথে কে যুক্ত হতে পারে? গুয়ানিনের সাথে যুক্ত হতে পারে সাইটোসিন। এটা হচ্ছে কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং ল। এই কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং ল অনুযায়ী আমাদের বসতে হবে। সো অনেক টিআরএনএ এই জায়গায় ঘোরাফেরা করে, বাট কোন টিআরএনএ বসতে পারবে? যার এর অপোজিটের ব্যাপার আছে। এর অপোজিট কি? ইউ। ইউ এর অপোজিট কি? এ। জি এর অপোজিট কে? সি। তো এই যে ব্যাপারটা রয়েছে, এই তিনটা আমাদের বিপরীত রয়েছে। তার মানে এটা যদি আমাদের কোডন হয়, এটা আমাদের অ্যান্টিকোডন। সো এই যে চার্জ টিআরএনএটা আছে, এই চার্জ, প্রথম চার্জ টিআরএনএটা, তার মানে দেখো একটা এমআরএনএর সাথে প্রথমে স্মল রাইবোজোমাল সাব ইউনিট যুক্ত হয়। সেই স্মল রাইবোজোমাল সাব ইউনিট দেখে এই প্রথম চার্জ টিআরএনএ ওর কাছে চলে আসে। সো এটা হচ্ছে এখন ক্লোজ আপ কাছে আসার গল্প। সো ক্লোজ আপ কাছে আসার গল্পের মধ্যে কি হবে? ক্লোজ আপ কাছে আসার গল্পের মধ্যে এই ধর ইউ এ সি, তো এই যে ইউএসি, এত বড় আসলে তো হবে না। তো এই যে আমাদের ইউএসি রয়েছে, তার মানে এই আমাদের এইউজি আর ইউএসি এরা একে অপরের সাথে যুক্ত হচ্ছে। যে কোডন আর অ্যান্টিকোডন কোন নিয়মে? কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং ল অনুযায়ী একে অপরের সাথে যুক্ত হয়। তার মানে প্রথম কোডন আর অ্যান্টিকোডনটা যখন যুক্ত হয় তখন কিন্তু জাস্ট স্মল রাইবোজোমাল সাব ইউনিট থাকে। তার মানে একটা এমআরএনএ, সেই এমআরএনএর সাথে সে যুক্ত হলে স্মল রাইবোজোমাল সাব ইউনিট, সেটা দেখে এই স্টার্ট কোডন যে জায়গায় আছে সেই জায়গায় এসে যুক্ত একটা চার্জ টিআরএনএ যুক্ত হয়। কে যুক্ত হয়? একটা চার্জ টিআরএনএ যুক্ত হয়। এর নাম কি? চার্জ টিআরএনএ যুক্ত হয়। চার্জ টিআরএনএ যুক্ত হলো, তার মানে প্রথমে একটা এমআরএনএ আসলো, এমআরএনএর সাথে একটা রাইবোজোমে স্মল রাইবোজোমাল সাব ইউনিট যুক্ত হয়। এই স্মল রাইবোজোমাল সাব ইউনিটে যখন যুক্ত হয়, যুক্ত হওয়ার পর সেখানে একটা চার্জ
টিআরএনএ আসে। তার মানে স্মল রাইবোজোমাল সাব ইউনিট আসছে, চার্জ টিআরএনএ আসছে, একটা এমআরএনএ আসছে, একটা খেলোয়াড়ের আসতে শুধু বাকি আছে, সেটা হচ্ছে রাইবোজোমের আরেকটা অংশ লার্জ রাইবোজোমাল সাব ইউনিট। তাইলে আমাদের এখন এই জায়গায় চলে আসে হচ্ছে আমাদের বড় প্লেয়ার, ঠিক আছে? এই যে বড় প্লেয়ার যে চলে আসে, এই বড় প্লেয়ারের নাম হচ্ছে লার্জ রাইবোজোমাল সাব ইউনিট। তো এই যে বড় প্লেয়ার চলে আসলো যাকে আমরা বলছি সে হচ্ছে যে লার্জ রাইবোজোমাল সাব ইউনিট। তো এই লার্জ রাইবোজোমাল সাব ইউনিটের মধ্যে আমরা জানি তিনটা অঞ্চল আছে। কয়টা অঞ্চল আছে? তিনটা অঞ্চল। এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে বলি আমরা এক্সিট, এই অঞ্চলটাকে আমরা কি বলি? এই যে অঞ্চলটা এটাকে আমরা বলি অ্যাক্টিভেটেড অঞ্চল, আর এই মাঝখানের যে অঞ্চলটা সেই অঞ্চলটাকে আমরা বলি প্রেজেন্ট অঞ্চল। আচ্ছা, তো আমাদের রাইবোজোমাল সাব ইউনিটটা এত ছোট থাকে না, আমি বেশি ছোট এঁকে ফেলছি। রাইবোজোমাল সাব ইউনিটটা ধরো 2টা নিউক্লিওটাইড পর্যন্ত বর্ধিত থাকে, তার মানে ভালোই বর্ধিত থাকে রাইবোজোমাল সাব ইউনিট। তো আমাদের একটা স্মল রাইবোজোমাল সাব ইউনিট ছিল, সেই স্মল রাইবোজোম মানে রাইবোজোমের যে 2টা অংশ, সেই 2টা অংশের মধ্যে ছোট যে অংশটা সেটা আমাদের এমআরএনএর সাথে যুক্ত হয়। যুক্ত হওয়ার পর সে জায়গায় এসে যুক্ত হয় কি? চার্জ টিআরএনএ। চার্জ টিআরএনএ যুক্ত হওয়ার পর তারপর আসে হচ্ছে লার্জ রাইবোজোমাল সাব ইউনিট। তো এই যে লার্জ রাইবোজোমাল যে সাব ইউনিটটা আসে তার মধ্যে 3টা অঞ্চল থাকে, একটা ই অঞ্চল, একটা পি অঞ্চল, একটা এ অঞ্চল। এই যে টিআরএনএটা সেটা থাকে পি অঞ্চলে, এ অঞ্চলটা খালি থাকে আর ই অঞ্চলটাও খালি থাকে। যখন এই লার্জ রাইবোজোমাল সাব ইউনিট বড় রাইবোজোমের যে এককটা যুক্ত হয়ে গেছে, লার্জ রাইবোজোমাল সাব ইউনিট যুক্ত হয়েছে, এখন এখানে তো একটা টিআরএনএ, আরও নানা টিআরএনএ আছে না যারা সুযোগ সন্ধানী থাকবে, যারা সুযোগ খুঁজতে থাকবে। ধরো আরেকটা টিআরএনএ আছে, সেই টিআরএনএর নাম হচ্ছে যে তোমার এখানে আরেকটা টিআরএনএ আছে জিজিএ, তার মানে আরেকটা টিআরএনএ আছে। এখন এই টিআরএনএ গুলাও তো চার্জ এবং এরা সুযোগ সন্ধানী। ওরা কি করবে? ওরা ওই জায়গায় বসেই থাকবে না, ওরা ওই জায়গায় বসে থাকবে না। ওরা চাইবে যখন দেখবে ওরা যে এখানে একটা রাইবোজোম যুক্ত আছে, এই রাইবোজোমের এক্সিট মানে তো বের হয়ে যাবে, এটা তো বাদ। প্রেজেন্ট জায়গায় একটা আছে বাট অ্যাক্টিভেটেড জায়গায় কেউ নেই, বা চার্জকৃত অবস্থায় কেউ নাই, বা এই জায়গাটা খালি আছে। ওরা কি করবে? এই যে টিআরএনএ আছে এই টিআরএনএ গুলো আকৃষ্ট হবে। কোন টিআরএনএ বসতে পারবে? যেটা এই অ্যান্টি প্যারালাল রুলসটা মানে। অ্যান্টি প্যারালাল রুলস মানে কি হবে? জিজিএ, জিজিএ যুক্ত হলো, ধরো জিজিএ যুক্ত হয়েছে, এখান থেকে জিজিএ, জিজিএ তার মানে এই অ্যাক্টিভেটেড অঞ্চলে কে চলে আসলো? অ্যাক্টিভেটেড অঞ্চলে চলে আসলো আরেকটা এই যে টিআরএনএ। এই টিআরএনএটাও চার্জ, এই টিআরএনএ এর ভেতরে অ্যামাইনো অ্যাসিড রয়েছে, এই টিআরএনএ এর মধ্যেও কি আছে? অ্যামাইনো অ্যাসিড রয়েছে, ঠিক আছে? সো আমি আবার বলি, আবার শোনো। এই আমার এমআরএনএ, প্রথম একটা এমআরএনএ আমাদের ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় নিউক্লিয়াসে তৈরি হয়ে কোথায় চলে আসে? আমাদের সাইটোসল বা সাইটোপ্লাজমীয় তরল পদার্থে চলে আসে। সাইটোপ্লাজমীয় তরল পদার্থ সেভাবে নাচতে থাকে, তার নাচানাচি দেখে স্মল রাইবোজোমাল সাব ইউনিটের তাকে ভালো লেগে যায়। স্মল রাইবোজোমাল সাব ইউনিট তাকে ভালোবেসে তার কাছে চলে আসে। স্মল রাইবোজোমাল সাব ইউনিট তাকে ভালোবেসে যখন তার কাছে চলে আসে, তখন সে দেখতে অনেক সুন্দর হয়ে যায়, তখন তার কাছে চলে আসে এই টিআরএনএ চলে আসে। সো স্মল রাইবোজোমাল সাব ইউনিট চলে আসার পর এই যে 3টা নাইট্রোজেনাস বেস বা কোডন রয়েছে, এই কোডনের বিপরীতে বা সেম টাইপের যে অপোজিট কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং ল অনুযায়ী যে অ্যান্টিকোডনগুলো বসবে সেগুলো যদি হয় তাহলে টিআরএনএ এই জায়গায় বসে যাবে। টিআরএনএ বসে গেল, তার মানে এমআরএনএ স্মল রাইবোজোমাল সাব ইউনিট টিআরএনএ বসছে। এতক্ষণ পর্যন্ত ভালো সংসার ছিল, কিন্তু তখন রাইবোজোমের বড় ভাই দেখা তো খেপা যে হ্যাঁ তুমি এমআরএনএ ধরছো কেন? তখন এই এমআরএনএ এর কাছে চলে আসে লার্জ রাইবোজোমাল সাব ইউনিট। লার্জ রাইবোজোমাল সাব ইউনিট এসে যখন বসার পর বিজ্ঞানীরা দেখতে পাইলো বা লার্জ রাইবোজোমাল সাব ইউনিটের 3টা অঞ্চল থাকে, একটাকে বলি আমরা এক্সিট, একটাকে বলি আমরা কি পি, পি মানে কি প্রেজেন্ট, এই জায়গায় টিআরএনএ প্রেজেন্ট থাকবে ফার্স্টে, তারপর এখানে কি আরেকটা অঞ্চল এ বা অ্যাক্টিভেটেড অঞ্চল থাকে। তো ফার্স্টে যে আমাদের প্রেজেন্ট যে টিআরএনএটা রয়েছে, এই প্রেজেন্ট টিআরএনএটা এই জায়গায় পড়ে গেল, এক্সিট অঞ্চল খালি, অ্যাক্টিভেটেড অঞ্চল খালি, তো বসছে।
লার্জ রাইবোজোমাল সাবইউনিট বসছে, স্মল রাইবোজোমাল সাবইউনিট বসছে, তাদের মধ্যে খুব খোশ গল্প হচ্ছে। এখান থেকে টিআরএন এর এক ভাই তো এই ভেতরে ঢুকে গেছে, বাকি যে ভাইরা ছিল তারা তো হিংসায় মরতেছিল যে রাইবোজোমের মধ্যে আছে, রাইবোজোম তো দেহের সবচেয়ে ভালো জায়গা, এই টিআরএনটা রাইবোজোমের ভেতরে গেল, আমিও যাব। তো ও দেখেও কি দিয়ে যে এই রাইবোজোমের মধ্যে আরেকটা জায়গা খালি আছে, বাট এই রাইবোজোমে আরেকটা জায়গা খালি থাকলেও এখানে সবাই আসতে পারবে না, শুধুমাত্র কে আসতে পারবে, এখানে যে নাইট্রোজেনাস বেস আছে মানে সি সি ইউ, এই সি সি ইউ এটার অ্যান্টি প্যারালাল বা সরি এটার কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং ল মানবে যারা, যেমন জি জি এ, কারণ আমরা জানি সি এর সাথে জি। এখন কি আবার এখানে দ্বিবন্ধন ত্রিবন্ধন দিলাম না কেন, সেই ভুলটা ধরো না, কারণ এখানে জায়গা কম, সেই জন্য আমি দ্বিবন্ধন ত্রিবন্ধন দেখাচ্ছি না, তাও তোমরা ভুল ধরতে পারো। আমি এখানে ত্রিবন্ধন দিয়ে দিই, পরে বলবা ভাইয়া ভুল পড়াইছে। ওকে, সো এই যে জিনিসটা তৈরি হলো, এই জিনিসটাকে আমরা কি বলি, এইটা হয়ে গেল। এখন কি হবে, এখন এই অ্যামাইনো অ্যাসিডগুলো পৃথিবীর একদম নিঃসঙ্গ প্রাণীর মতো একটা, সে তার জাত ভাই কাউকে দেখলেই করে কি এখান থেকে লাফ দিয়া এই জাত ভাইয়ের কাছে চলে যায়। তখন কি হবে, যখন এই প্রেজেন্ট এবং অ্যাক্টিভেটেড দুইটা অঞ্চলে দুইটা টিআরএনএ থাকবে, দুইটা টিআরএনএ মাথায় কয়টা অ্যামাইনো অ্যাসিড আছে, দুইটা অ্যামাইনো অ্যাসিড আছে, তখন তারা দূর থেকে দেখে একে আরেকজনকে ডাকবে যে ভাই ভাই চলো আমরা একসাথে চলে আসি। কেন একসাথে চলে আসলে কি হবে, দুইটা অ্যামাইনো অ্যাসিড একে অপরের সাথে যুক্ত হয়ে একটা কি গঠন করতে পারবে, পেপটাইড বন্ধন গঠন করতে পারবে। তখন এই যে আমাদের অ্যামাইনো অ্যাসিডটা আছে এই জায়গা থেকে পি অঞ্চল থেকে, পি অঞ্চলের অ্যামাইনো অ্যাসিডটা এই অ্যামাইনো অ্যাসিডের সাথে এসে যুক্ত হয়ে যায়। তাহলে এই অ্যামাইনো অ্যাসিড এবং এই অ্যামাইনো অ্যাসিড দুইটা এরকম মাঝখানে একটা পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত হলো। তার মানে এই জায়গা থেকে ফার্স্ট টিআরএনএ থেকে অ্যামাইনো অ্যাসিড আমাদের এই সেকেন্ড টিআরএনএ যে অ্যামাইনো অ্যাসিড আছে সেখানে চলে আসে। আবারও বলতেছি, আমি তোমাদের কারো কমেন্ট দেখছি না, কারণ আমি বারবার বলে যাচ্ছি, কারো কনসেপচুয়াল সমস্যা থাকলে, বুঝতে সমস্যা হলে বুঝে যাবা, আমি একদম পড়ানোর পর তারপর তোমাদের কমেন্টগুলো দেখবো। তার মানে খেয়াল করে দেখো, প্রথমে একটা এমআরএনএ আসে, সেই এমআরএনএ পরপর তিনটা নাইট্রোজেনাস বেসকে আমরা কোডন বলি। এমআরএনএকে দেখেই সেখানে কে চলে আসে, স্মল রাইবোজোমাল সাব ইউনিট। স্মল রাইবোজোমাল সাব ইউনিট এই জায়গায় যুক্ত হলো। যুক্ত হওয়ার পর এই যে প্রথম যে তিনটা নাইট্রোজেনাস বেস থাকে যার স্টার্ট কোডন বা শুরু নির্দেশ করে, সেই শুরুর সাথে যুক্ত হয় একটা টিআরএনএ। কে সবাই যুক্ত হতে পারবে না, যারা কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং ল মেনে চলবে তারা যা যুক্ত হতে পারবে। এইউজির সাথে কে ইউএসি, এই তিনটা যুক্ত হতে পারবে। এই তিনটা অ্যান্টিকোডন সহ যে টিআরএনএটা আছে সেই টিআরএনএটা এখানে যুক্ত হলো। যুক্ত হওয়ার পর খুবই ভালো কথা, তখন এই লার্জ রাইবোজোমাল সাব ইউনিট তখনও কিন্তু খেলার মধ্যে আসেনি। তারপর লার্জ রাইবোজোমাল সাব ইউনিটটা চলে আসে। লার্জ রাইবোজোমাল সাব ইউনিটটা যখন তারপর চলে আসার পর দেখা গেল লার্জ রাইবোজোমাল সাব ইউনিটের তিনটা অঞ্চল, এক্সিট, প্রেজেন্ট আর হচ্ছে অ্যাক্টিভেটেড অঞ্চল। তো এই যে আমাদের টিআরএনএ ফার্স্ট যে টিআরএনএটা আসছে, ফার্স্ট কামার, সে এই প্রেজেন্ট অঞ্চলে থাকতেছে এবং এই অ্যাক্টিভেটেড অঞ্চল খালি থাকে। তখন অন্যান্য টিআরএনএগুলো উকিঝুঁকি দিয়ে যখন দেখে যে অ্যাক্টিভেটেড অঞ্চল খালি আছে, তখন এই টিআরএনএগুলো এই অঞ্চলে চলে আসে। সো এই টিআরএনএগুলো যখন এই অঞ্চলে চলে আসবে তখন সবাই কিন্তু এখানে যুক্ত হতে পারবে না, শুধুমাত্র যে কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং ল AUGC এইটা যারা মানবে তারা এখানে যুক্ত হলো। তাহলে দুইটা যুক্ত হলো, পি অঞ্চল একটা, এ অঞ্চলে অঞ্চল দুইটা টিআরএন আছে, দুইটা টিআরএন এর মধ্যে দুইটা অ্যামাইনো অ্যাসিড আছে, এখানে একটা অ্যামাইনো অ্যাসিড, এখানে একটা অ্যামাইনো অ্যাসিড। দুইটা অ্যামাইনো অ্যাসিড যখন একে অপরকে দেখবে তখন কি হয়, তারা এই অ্যামাইনো অ্যাসিডগুলো এটা এখান থেকে মুক্ত হয়ে যায়, মুক্ত হয়ে এই জায়গায় চলে আসে। মানে দুইটা অ্যামাইনো অ্যাসিড একটা পেপটাইড বন্ধনীর মাধ্যমে যুক্ত হয়ে গেল। এখন তাইলে এই টিআরএনএটা কি চার্জ নাকি নন চার্জ ও নন চার্জ, এবং নন চার্জ টিআরএনএ কি হবে, নন চার্জ টিআরএনএ আর বেশি কাজ করতে পারবে না, সে বের হয়ে যাবে। এখন তাহলে কি হবে, এখন এই যে রাইবোজোমাল ইউনিটটা আছে স্মল এবং লার্জ, এই দুইটা রাইবোজোমাল ইউনিটের যখন পি আর এ দুইটাই ভরে যাবে তখন তারা সামনের দিকে আগায় যাবে। তার মানে এই যে রাইবোজোমাল সাব ইউনিটটা আছে সে একটু সামনের দিকে গ্লাইড করে চলে যাবে। কে সামনের দিকে গ্লাইড করে চলে যাবে, রাইবোজোমাল সাব ইউনিট সামনের দিকে গ্লাইড করে চলে গেল। তাহলে এই যে আমাদের রাইবোজোমাল সাব ইউনিটটা রয়েছে, এই রাইবোজোমাল সাব ইউনিটটা আমাদের গ্লাইড করে চলে যাবে কোনটা পর্যন্ত চলে গেল, ধরো এইটা পর্যন্ত চলে গেল, ঠিক আছে, এটা পর্যন্ত চলে গেছে। আর এখানে আমাদের এই যে আমাদের লার্জ রাইবোজোমাল যে সাব ইউনিটটা রয়েছে, এই লার্জ রাইবোজোমাল সাব ইউনিটটা এ পর্যন্ত চলে আসছে এবং এটার পরিধি এই জায়গায় কমায় দিছে। এই জায়গায় কমায় দেওয়ার সাথে সাথে হচ্ছে
যে তো এরকম হয়ে গেছে, ঠিক আছে। তো এরকম যখন হয়ে গেছে তখন আলটিমেটলি কি হবে, তখন আলটিমেটলি এই যে চার্জ নন চার্জ যে থাকবে, যে এইটা পড়ে যাবে আমাদের এক্সিট অঞ্চলে। ওপরে গেল কোন অঞ্চলে, এক্সিট অঞ্চলে। ওপরে গেল কোন অঞ্চলে, পি বা প্রেজেন্ট অঞ্চলে। আর এখানে একটা অঞ্চল খালি হয়ে গেল, এটার নাম অ্যাক্টিভেটেড অঞ্চল। তো কি হবে, এই যে নন চার্জ ডে টিআরএনএটা রয়েছে, নন চার্জ টিআরএনএটা বের হয়ে যাবে। সো নন চার্জ টিআরএনএটা আমাদের বের হয়ে গেল। নন চার্জ টিআরএনএ যদি আমাদের বের হয়ে যায়, এটা ধরে যে নন চার্জ টিআরএনএ আছে সে হচ্ছে বের হয়ে গেছে আমাদের নন চার্জ টিআরএনএ। নন চার্জ টিআরএনএটা এর আমার নো অ্যামাইনো অ্যাসিড, এটা বের হয়ে গেছে। তার মানে এই জায়গায় আলটিমেটলি তাহলে আমাদের কি, এই জায়গায় আলটিমেটলি আমাদের মুক্ত হয়ে গেছে, এই জায়গায় আমাদের আলটিমেটলি মুক্ত, এই জায়গায় আর কিছু নেই। তার মানে এই নন চার্জ যে টিআরএনএ ছিল এটা বের হয়ে গেছে। এখন এই জায়গায় আবার একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে না, এই ফাঁকা জায়গায় সুযোগ সন্ধানী টিআরএনএ গুলো আসতে চাইবে না, কারণ রাইবোজোম হচ্ছে সবচেয়ে ভালো জায়গা। সো এখন এখানে আসতে চাইলে এখানে আছে এসিইউ। এসিইউ যদি আসতে চায় তাহলে অ্যান্টিকোডন কি হইতে হবে, এর বদলে কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং ল অনুযায়ী কি বসে, ইউ বসে। সি এর জায়গায় কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং ল অনুযায়ী কি বসে, জি বসে। ইউ এর জায়গায় কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং ল অনুযায়ী কি বসে, এ বসে। তার মানে চলে আসবে ইউজিএ। কে চলে আসবে, ইউজিএ। তার মানে এখানে আসলো তো এইটা চলে আসছে, এটার ভিতর কি কি আছে, ইউ জি, এটা বড় হয়ে গেছে, পেট মোটা হয়ে গেছে বেশি, ইউ জি এ। এখন ইউজিএ এই ধরো অ্যান্টিকোডন, তিনটা অ্যান্টিকোডন। এখন এই যে টিআরএনএ আছে, এই টিআরএনএটা অবশ্যই চার্জ টিআরএনএ হইতে হবে। চার্জ টিআরএনএর মধ্যে এর মধ্যে একটা অ্যামাইনো অ্যাসিড থাকতে হবে। চার্জ টিআরএনএ মানে কি, এর ভিতরে একটা অ্যামাইনো অ্যাসিড থাকতে হবে। এখন এই অ্যামাইনো অ্যাসিডটা দেখে ওরা তো খুশিতে পাগল হয়ে যাবে যে ওর আগে একজন ছিল, একজন থেকে দুইজন হয়েছে, এখন আরেকজন তাদের ভাই আসছে, খুশিতে পাগল হয়ে ভাইয়ের সাথে কোলাকুলি করতে চলে যাবে। তো ভাইয়ের সাথে কোলাকুলি করতে যদি চলে যায়, তার মানে আলটিমেটলি কি, এই তিনটা অ্যামাইনো অ্যাসিড একসাথে যুক্ত হয়ে আমার একটা পেপটাইড বন্ধনী গঠনের মাধ্যমে একটা প্রোটিন তৈরির দিকে সে আস্তে আস্তে ধাবিত হবে। তার মানে খেয়াল করে দেখো, আমাদের এই ফার্স্ট অবস্থান থেকে শুরু হইলেও কিন্তু এই রাইবোজোমাল সাবইউনিটের সামনের দিকে গ্লাইডিং চলন করে, সামনের দিকে সে চলতে থাকে এবং সামনের দিকে চলা অবস্থায় তার এই যে প্রেজেন্ট অবস্থা বা ফার্স্টে যে জায়গায় অ্যামাইনো অ্যাসিড থাকে সেখান থেকে অ্যামাইনো অ্যাসিডটা চলে যায়। তার মানে কি, খেয়াল করো যে আমাদের প্রতিটা জিনিস প্রথমে আসে পিতে, প্রতিটা অ্যামাইনো অ্যাসিড দেখা যায় কি মুভ করে, প্রতিটা অ্যামাইনো অ্যাসিড মুভ করে। এই প্রতিটা অ্যামাইনো অ্যাসিড তাহলে দেখা যায় আস্তে আস্তে এক্সিটে আসে, এক্সিট থেকে আলটিমেটলি বের হয়ে যায়। এখন এই জায়গায় তিনটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হলো, যখন আমাদের প্রেজেন্টের অ্যামাইনো অ্যাসিডটা ছেড়ে দিল তখন সে আবার সামনের দিকে যাবে। তাহলে আবার আমি একটু রিক্যাপ করি। একদম ফার্স্টে কি হয়েছিল, আমাদের যে স্টার্ট পয়েন্ট ছিল সেই স্টার্ট পয়েন্ট থেকে আমাদের স্মল রাইবোজোমাল সাবইউনিট এই স্টার্ট পয়েন্টে যুক্ত হয়েছিল। স্মল রাইবোজোমাল সাবইউনিটের স্টার্ট পয়েন্ট এইইউজি, যেটা স্টার্ট কোডন, সেখানে যুক্ত হওয়ার পর এই এইইউজি এর সাথে কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং ল অনুযায়ী যে অ্যান্টিকোডন মিলে সেই অ্যান্টিকোডন যুক্ত টিআরএনএ এই জায়গায় চলে আসে। তখনও এই লার্জ রাইবোজোমাল সাবইউনিট ছিল না। তারপর লার্জ রাইবোজোমাল সাবইউনিটটা যখন এখানে এসে বসে তখন লার্জ রাইবোজোমাল সাবইউনিটের কোন অঞ্চলটা ছিল, প্রেজেন্ট অঞ্চলটা কিন্তু এই জায়গায় ছিল, এক্সিট এখানে ছিল, অ্যাক্টিভেটেড এখানে ছিল। তারপর কি হয়, এই প্রেজেন্ট অঞ্চল আর এই অ্যাক্টিভেটেড অঞ্চলটা খালি থাকে, সেই অ্যাক্টিভেটেড অঞ্চলে এই যে টিআরএনএটা ছিল সেই টিআরএনএটা অ্যাক্টিভেটেড অঞ্চলে আসে। তারপর এই প্রেজেন্ট থেকে অ্যাক্টিভেটেড অঞ্চলে অ্যামাইনো অ্যাসিড চলে যাওয়ার পরে অ্যামাইনো অ্যাসিড ছেড়ে দেওয়ার পরই এই প্রেজেন্ট অঞ্চলের টিআরএনএ দাম থাকে না, তখন এই রাইবোজোমাল যে সাব ইউনিটটা আছে সে সামনের দিকে চলে যায়। সামনের দিকে চলে গেলে ও আলটিমেটলি অ্যাক্টিভেটেড থেকে প্রেজেন্টে চলে আসে আর এই জায়গাটা আবার খালি হয়ে যায়, এই জায়গায় নতুন একটা অ্যামাইনো অ্যাসিড চলে আসে। তো এইভাবে আমাদের অ্যামাইনো অ্যাসিডের বন্ধনটা বাড়তে থাকবে। কতক্ষণ পর্যন্ত বাড়বে? যতক্ষণ না কোনো স্টপ কোডন আসে। কি আসে? স্টপ কোডন। এই যে যেমন ইউএজি, এটা একটা কি কোডন? এটা একটা স্টপ কোডন। দিস ইজ এ স্টপ কোডন। এই যে স্টপ কোডন রয়েছে, এই স্টপ কোডনে গেলে আলটিমেটলি আমাদের কি হবে?
সো আমাদের এই যে রাইবোজোমাল সাব ইউনিট আছে, রাইবোজোমাল সাব ইউনিটটা ধরো এই জায়গাগুলো আলটিমেটলি ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে রাইবোজোমাল সাব ইউনিট ধরো এই পর্যন্ত রাইবোজোমাল সাব ইউনিট নিজেদের টেরিটরি নিয়ে গেল। রাইবোজোমাল সাব ইউনিট এই পর্যন্ত নিজেদের টেরিটরি যখন নিয়ে যাবে তখন এই রাইবোজোমাল সাব ইউনিট যখন দেখবে এই জায়গায় ইউএজি আছে, এই জায়গায় কি আছে ইউএজি, দ্যাট মিনস ইট ইজ স্টপ কোডন, এবং এই স্টপ কোডনের জন্য কোনো অ্যান্টিকোডন থাকে না, স্টপ কোডনের জন্য কোনো অ্যান্টিকোডন থাকে না। সো যে জায়গায় স্টপ কোডন আমরা দেখব সেই জায়গায় কি কোনো টিআরএনএ আসার কোনো সম্ভাবনা আছে? নাই, কারণ ইউএজি এর অপোজিটে যে অ্যান্টিকোডনগুলো হবে ধরো AUC হবে, এরকম কোনো অ্যান্টিকোডন আমাদের থাকে না। তার মানে এই যে স্টপ কোডনের অপোজিটে কোনো অ্যান্টিকোডন বসবে না। সো তখন এই স্টপ কোডনের জায়গায় আলটিমেটলি কি বসবে? তখন এই স্টপ কোডনের জায়গায় আলটিমেটলি একটা জিনিস বসবে যাকে আমরা বলি হচ্ছে ট্রান্সলেশন ফ্যাক্টর। তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে ট্রান্সলেশন ফ্যাক্টর বলে অনেকে, বা অনেকে এটাকে রিলিজিং ফ্যাক্টর বলে। কি বলে? রিলিজিং ফ্যাক্টর, ট্রান্সলেশন ফ্যাক্টর বা রিলিজিং ফ্যাক্টর বলে। এই ট্রান্সলেশন ফ্যাক্টর বা রিলিজিং ফ্যাক্টরটা যখন এই জায়গায় বসবে, অনেকে রিলিজিং ফ্যাক্টর বলে, রিলিজ মানে ছেড়ে দেওয়া। এই রিলিজিং ফ্যাক্টরটা যখন বসবে তখন এই টিআরএনএটা বুঝতে পারে যে ওর বসার মতো আর কেউ নাই, তখন এই যে অ্যামাইনো অ্যাসিডেরগুলো যুক্ত হয়ে যে জিনিসটা তৈরি হয়েছিল সেটা বের হয়ে যায়। সেটা কি হয়ে যায়? বের হয়ে যায়। এবং এই স্টপ কোডনে আসলে এখানে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর বা রিলিজিং ফ্যাক্টর বসার পর আলটিমেটলি এই চার্জড নন চার্জ যে টিআরএনএগুলো আছে সেগুলো বের হয়ে যায়, বের হয়ে ও গিয়ে অ্যামাইনো অ্যাসিডের সন্ধানে যায়, কারণ ওর সব কিছু ঠিক আছে, ওর খালি একটা অ্যামাইনো অ্যাসিড হইলেই হবে। সো অ্যামাইনো অ্যাসিডের সন্ধানে যায়। আর এই যে অ্যামাইনো অ্যাসিডগুলো যুক্ত হয়ে পেপটাইড বন্ড গঠন হয়। এখানে তো আমি 3-4টা দেখাইছি, এটা অনেক লম্বা চেইন হয়। এই যে পেপটাইড বন্ড গঠিত হয়, পলিপেপটাইড গঠিত, এটা আমাদের প্রোটিন রূপে কাজ করে। এটা পরবর্তীতে প্রসেসিং করা হয়, প্রসেসিং করে আমাদের বডির প্রয়োজনীয় প্রোটিন হিসেবে কাজ করে। সো এবার বলো কে বুঝছো আর কে বোঝো নাই?